চায়ের দোকান থেকে অফিস আদালত, চারিদিকে একটাই প্রশ্ন, 4 মে 2026 ভোটের রেজাল্ট কি হবে? সবার জন্য দরকার বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার, জোড়াফুলের সরকার। 5 राज्यों के चुनाव में भी भाजपा ऐतिहासिक जीत की हैट्रिक लगाने जा रही है। তৃণমূল কংগ্রেস কি পারবে নিজেদের জায়গা ধরে রাখতে, নাকি বিজেপি আস্তে আস্তে ক্ষমতা দখল করছে, নাকি বামফ্রন্ট আবার ক্ষমতায় ফেরত আসতে পারে? কার দখলেই বা থাকবে কটা সিট? এই সমস্ত প্রশ্নর উত্তর থাকবে আজকের ভিডিওতে। এই ভোট কি পশ্চিমবঙ্গের 75 বছরের ইতিহাস বদলে দেবে? এই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন, কারণ আমাদের ভিডিওতে থাকছে এমন এক এক্সিট পোল যেটা অন্য কোথাও আপনি দেখতে পাবেন না। নমস্কার, আমি প্রতীক, আপনারা দেখছেন বেঙ্গল আনফিল্টার্ড। দেখুন, তৃণমূলকে কিন্তু ছোট করে দেখার কোনো উপায় নেই। 2021 সালে তৃণমূল 213খানা আসন পেয়েছিল, যখন প্রবল একটা বিজেপির হাওয়া পশ্চিমবঙ্গে বইছিল। তা সত্ত্বেও সেই হাওয়ার বিপরীতে গিয়ে তৃণমূল কিন্তু ঠিক নিজেদের জয়লাভটাকে নিশ্চিত করেছিল। আপনারা যতই বলুন না কেন, কিংবা যে কোনো নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া যতই মজা করুক না কেন, এই মুহূর্তটা অবধিও পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় রাজনৈতিক মুখ কিন্তু মমতা ব্যানার্জি। যে যতই চেষ্টা করুক না কেন, ওনার রাজনৈতিক লড়াই কিংবা ওনার রাজনৈতিক শিক্ষা, সেটাকে কিন্তু কেউ ডিনাই করতে পারবেন না। গ্রামের দিকে কিংবা জেলার দিকে এখনো কিন্তু মমতা ব্যানার্জির গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। বিভিন্ন ধরনের স্কিম, বিভিন্ন ধরনের ভাতা, হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়াতে কিংবা নিউজ চ্যানেলে তা নিন্দা করতে পারেন, কিন্তু এই স্কিমগুলো উনি এনে কিন্তু মানুষের মনে এবং মানুষের ঘরে পৌঁছে গিয়েছেন। এবং এই মুহূর্তটা অবধিও তৃণমূল কংগ্রেসের বিশাল বুথ মেকানিজমকে কিন্তু অন্য কোনো দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। এবার আসছি তৃণমূলের উইকনেসগুলোতে। দেখুন, দীর্ঘ 15 বছর কিন্তু অনেকটা সময়, এবং এই এতদিন ক্ষমতায় থাকার ফলে তৃণমূলের বিরুদ্ধে কিন্তু একটা প্রতিষ্ঠান বিরোধী কিংবা অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া চলছে। প্রচুর মানুষের তৃণমূলের বিভিন্ন পলিসি কিন্তু পছন্দ নয়, এবং তার সাথে ব্যাপক দুর্নীতির অভিযোগও কিন্তু তৃণমূলের এগেনস্টে বুড়ি বুড়ি। এইগুলো কিন্তু তৃণমূল সরকারকে বারবার বিপাকে ফেলেছে। একাধিকবার দেখা গেছে তৃণমূলের নেতা মন্ত্রীরা জেলে অবধি গেছেন। এবং বিগত কিছু বছরে শিক্ষা দুর্নীতি নিয়ে কিংবা নিয়োগ দুর্নীতি নিয়ে যত ধরনের মামলা হয়েছে এবং যত ধরনের খবর এবং কিছু ক্ষেত্রে প্রমাণসহ খবর যখন সামনে এসেছে, তখন মানুষ কিন্তু বীতশ্রদ্ধ হয়ে গেছে। এর বাইরে অনেক বছর ধরে আমাদের রাজ্যে চাকরি নেই, নতুন কোনো ব্যবসা নেই। এইগুলো কিন্তু তৃণমূলের বিরুদ্ধে এইবারের ভোটে খুব খারাপভাবে ইম্প্যাক্ট ফেলবে। এবার আসি বিজেপির প্রসঙ্গে। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি 18খানা আসন পেয়েছিলেন। 2021-এর বিধানসভা ভোটে এই বিজেপি 77খানা আসন পেয়েছিলেন। এবার আপনারা ভেবে দেখুন, একটা দল যাদের প্রেজেন্সই ছিল না সেরকমভাবে পশ্চিমবঙ্গে, সেখান থেকে কিন্তু তারা এখন একটা ফর্মিডেবল ফোর্স হয়ে দাঁড়িয়েছে। বিজেপি কিন্তু এখন এই রাজ্যে একটা প্রধান বিকল্প মুখ। বিশেষ করে উত্তরবঙ্গে এবং জঙ্গলমহল এরিয়াতে বিজেপির কিন্তু গ্রহণযোগ্যতাটা খুব ভালোভাবে বেড়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যেমন কোচবিহার, জলপাইগুড়ি, সেই সমস্ত জায়গায় বিজেপি কিন্তু প্রচণ্ডভাবে শক্তিশালী, এবং বাঁকুড়াতেও কিন্তু বিজেপির প্রেজেন্স খুব ভালো। এবার আসি বিজেপির দুর্বলতাতে। 2019-এর লোকসভা ইলেকশনে বিজেপি পায় 18খানা আসন, কিন্তু 2024-এ যখন আবার লোকসভা ইলেকশন হলো, বিজেপির আসন সংখ্যা কিন্তু কমে দাঁড়ালো 12তে। এবং 2021-এর বিধানসভা ইলেকশনে বিজেপি 77খানা আসন কিন্তু ঠিকই পেয়েছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে, পশ্চিমবঙ্গের বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতাতে পৌঁছানোর জন্য বিজেপির প্রয়োজন 148খানা আসন। মানে বিজেপিকে তাদের আসন সংখ্যা ডাবল করতে হবে। এবার লোকসভার নিরিখে বিজেপির আসন সংখ্যা যখন এতটা নিচে নেমে গেছে, বিজেপি কি পারবে আগের বিধানসভার থেকে এইবার বিধানসভায় তার ডবল আসন পেতে? এবার আসি বামফ্রন্ট এবং কংগ্রেসের প্রসঙ্গে। প্রথমে কথা বলি কংগ্রেসের এবার ভোটের ফলাফল কোথায় ভালো হতে পারে। মালদা এবং মুর্শিদাবাদ কংগ্রেসের বরাবরের স্ট্রংহোল্ড। আগের লোকসভার নির্বাচনে অধীর চৌধুরী মুর্শিদাবাদের আসন থেকে হেরে গেলেও এবারের বিধানসভা নির্বাচনে অধীর চৌধুরীর জেতার সম্ভাবনা কিন্তু প্রবল। এবং মালদার দিকে কংগ্রেসের কিন্তু বরাবরের শক্তিশালী ঘাঁটি।
সেখানেও কিন্তু কংগ্রেস এবার বেশ ভালো ফলাফল করতেই পারে। এবার আসি সিপিএম এর প্রসঙ্গে। দেখুন, পশ্চিমবঙ্গবাসীর কাছে সিপিএম এখন একটা নস্টালজিয়া। দীর্ঘ 34 বছর ওনারা ক্ষমতায় থেকেছেন, কিন্তু এখন সেটা লোকসভার নিরিখে হোক কিংবা বিধানসভা, তারা কিন্তু শূন্য। কিন্তু তা সত্ত্বেও সিপিএম এর ব্রিগেড হোক কিংবা সিপিএম এর মিছিল, সেখানে কিন্তু প্রচুর মানুষ এখনো ভিড় জমান। এখন আমরা পাড়াতে দেখি বেশ কিছু বয়স্ক মানুষ, তারা 2-3 হলেও সিপিএম এর পতাকা নিয়ে মিছিলে হাঁটছেন। শিক্ষিত যুব সমাজের কাছে সিপিএম কিন্তু এখনো একটা ভরসার জায়গা। এই যুব ভোটটা যদি সিপিএম কনসলিডেট করতে পারে, তাহলে কিন্তু এবার সিপিএম আগের থেকে কিছু বেটার ফল করতেও পারে। এবার আসি কংগ্রেস এবং সিপিএম এর দুর্বলতাতে। বেশ কিছু জায়গাতে কংগ্রেস কিন্তু তাদের জন্য একটা পোলিং এজেন্টও দিতে পারবে না। এবং যদি সিপিএম এর কথায় আসি, সিপিএম এর কারেন্ট পরিস্থিতি, সিপিএম এর ভোট শেয়ার, সেটা কিন্তু বেশ উদ্বেগজনক। বারবার প্রত্যেকটা ভোটে যদি এরকম করে শূন্য পেতে থাকে, পার্টির যারা কর্মী তাদের মনোবলও কিন্তু ভেঙে যায়, এবং সিপিএম এর ক্ষেত্রেও তাই হচ্ছে। এবং এটাও বলা যেতে পারে, এই কর্মীর অভাবের কারণে সিপিএম এবং কংগ্রেসের সাথে সাধারণ মানুষের জনসংযোগ কিন্তু অনেকটা কমে এসেছে। এবং বেশিরভাগ সময় দেখা যায় সিপিএম এর সমর্থকদের প্রবল বেসটা কিন্তু ফেসবুক এবং হোয়াটসঅ্যাপেই সীমাবদ্ধ। রাস্তায় নেবে কিংবা ভোটের বাক্সে কিন্তু এর প্রতিফলনটা বেশ কিছু বছর ধরে দেখা যাচ্ছে না। দেখুন, এই প্রত্যেকটা দলের যখন আমি স্ট্রেংথ এবং উইকনেস বলছিলাম, তখন ইচ্ছে করে এসআইআরকে বাদ রেখেছিলাম। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রভাব যে এই ভোটে পড়বে, সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু এসআইআর এর প্রভাবে কে লাভবান হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। বিজেপি যদি মনে করে থাকে এসআইআর এর জন্য তারাই লাভবান হবে, হয়তো তারা ভুল করছেন। কারণ এখানে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে এসআইআর এ কিন্তু হিন্দু পরিবারই বাদ পড়েছেন। আবার কিছু সময় দেখা গেছে কিছু মুসলিম বেল্টে মুসলমানরাই কিন্তু বেশি বাদ পড়েছেন। কাজে 4th মের আগে আসলে এসআইআর এর প্রভাব কোন দলের জন্য ভালো হলো কি খারাপ হলো সেটা বলা সম্ভব নয়। আর একটা বিশাল বড় ফ্যাক্টর এই ভোটে হয়ে দাঁড়িয়েছে ম্যাসিভ ভোটার টার্নআউট। এত সংখ্যায় মানুষ ভোট দিয়েছে, যেটা এর আগে পশ্চিমবঙ্গে কখনো হয়নি। দেখুন, আমরা এই ভিডিওটা অনেক আগে শ্যুট করে আজকে রিলিজ করে দিতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। আমরা অপেক্ষা করেছি সেকেন্ড ফেজ অফ ভোটিং শেষ হওয়া অবধি, যাতে আপনাদের কাছে একেবারে ঠিক ডেটাটা আমরা পৌঁছে দিতে পারি। সাধারণত যখন এত মানুষ ভোট দিতে আসে, তখন দেখা যায় সেটা অ্যান্টি ইনকামবেন্সি ভোট, মানে প্রতিষ্ঠান বিরোধিতা ভোট। এই ক্ষেত্রে কি হবে সেটা 4th মে বলবে, কিন্তু আমরা যখন এক্সিট পোল করেছি তখন এই সমস্ত ফ্যাক্টর আমরা কিন্তু রেখে দিয়েছি। দেখুন, আমি বেশ কয়েকদিন আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, এবং আপনারা কমেন্ট বক্সে আমাকে যত প্রশংসা করছেন সেটা নিয়ে আমি প্রচণ্ডভাবে আপ্লুত। কিন্তু যেটা সমস্যা হচ্ছে, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার চ্যানেল এগোতে পারছে না। তাই এই ভিডিওটা দেখার সাথে সাথে ওপরে যে লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন। এবার আসছি এই ভিডিওর মূল বিষয়ে, সেটা হচ্ছে এক্সিট পোল। দেখুন, ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলের দেওয়া এক্সিট পোল দেখে ফেলেছেন। আপনাদের জন্য সেই এক্সিট পোল না হয় আমি আবার ডিসপ্লে করলাম। কিন্তু এই এক্সিট পোলগুলোর প্রধান সমস্যা হচ্ছে স্যাম্পল সাইজ। দেখুন, এক্সিট পোলের যে সায়েন্স তার নাম হচ্ছে সেফোলজি। সেফোলজি একটা সায়েন্স যেটা নিয়ে প্রচুর চর্চা হয়, কিন্তু দেখা গেছে পৃথিবীর বিভিন্ন অংশে এবং আমাদের দেশ এবং আমাদের রাজ্যেরও বিভিন্ন ভোটের এক্সিট পোল, সেটাতে কিন্তু খুব একটা প্রপার ফলাফল পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় সেই এক্সিট পোল ভুল হয়। তাই আমরা এবার একটু অ্যাপ্রোচটা অন্য করলাম। আমরা এআই এর সাহায্য নিলাম এক্সিট পোল বানাতে। আমরা 3টে এআই মডেল প্রধানত ব্যবহার করেছি। প্রথমটা হচ্ছে চ্যাট জিপিটি, দ্বিতীয় হচ্ছে জেমিনাই এবং থার্ড হচ্ছে ক্লড। আমাদের এই এআই এক্সিট পোলের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা সমস্ত ধরনের যে এক্সিট পোল তার স্যাম্পেলকে কালেক্ট করেছি এবং এই ভোটের বিভিন্ন ডেটা আমরা তার মধ্যে ইনপুট করেছি। দেখুন, এআই আমরা এখন অনেকেই ব্যবহার করছি, কিন্তু সমস্যা হচ্ছে প্রপারভাবে কিছু এআইকে ব্যবহার করা হয়। আমরা এআইকে যদি একটা নর্মাল শুধু কোয়েশ্চেন করে বসি, এআই কিন্তু অনেক সময় ঠিক উত্তরটা দিতে পারে না। আসলে দরকার এআইকে বিভিন্ন ডেটা ফিট করা। আমরা এখানে সেটাই করেছি। আমরা এই ভোটের জন্য এসআইআর, কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টি ইনকামবেন্সি, এই এত বেশি ভোটার টার্নআউট এবং আরও বিভিন্ন ফ্যাক্টর ফিট করেছি। এবং সেটা করার পর এআই আমাদেরকে যা জবাব দিয়েছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমরা দেখে নিই চ্যাট জিপিটি কী বলছে। চ্যাট জিপিটি বলছে তৃণমূলের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা 42 থেকে 50% এবং তারা পেতে পারে 135 থেকে 155খানা আসন। এবং ভারতীয় জনতা পার্টির একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা 35 থেকে 42%,
এবং তারা পেতে পারে 120 থেকে 150 খানা আসন। এবার দেখে নি জেমিনাই কি বলছে। জেমিনাই যদি ঠিক হয় তাহলে তৃণমূলের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা আছে 33%, এবং তারা পেতে পারে 144 থেকে 154 খানা আসন। এবং বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা 22%, এবং 128 থেকে 138 খানা আসন অব্দি তারা পেতে পারে। এবং সর্বশেষে ক্লড বলছে তৃণমূলের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা 40 থেকে 45%, এবং তারা পেতে পারে 140 থেকে 170 খানা আসন। এবং বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা আছে 18 থেকে 22%, এবং তাদের আসন সংখ্যা হতে পারে 110 থেকে 140। কি ভাবছেন? নিউজ চ্যানেলে দেখানো যে এক্সিট পোলগুলো, তার সাথে আমার এআই এক্সিট পোলের ফলাফল কিন্তু অনেকটা আলাদা। আপনারা আশ্চর্য হতেই পারেন, কিন্তু এই এআই এক্সিট পোল করতে গিয়ে একটা বেশ ইন্টারেস্টিং ট্রেন্ড আমরা নোটিস করলাম। দেখুন, আমাদের এআই এক্সিট পোলের তিনখানাতেই সিপিএম, কংগ্রেস কিংবা আইএসএফ এর একক সংখ্যাগরিষ্ঠতা হওয়ার সম্ভাবনা 1%-এরও নিচে, এবং স্বাভাবিকও তাই। কিন্তু এর সাথে একটা অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করলাম। এই যে এত হাই ভোটিং টার্নওভার, এখান থেকে কিন্তু এই বামফ্রন্ট, কংগ্রেস কিংবা আইএসএফ তারা লাভবান হতে পারে, বিশেষ করে বামফ্রন্ট আর আইএসএফ। এবং সেটা যদি হয় এবং তারা 10 থেকে 12 খানা আসনও যদি পেতে পারে, যেটা আমাদের এআই মডেল আসলে প্রেডিক্ট করেছেন, আপনাদের স্ক্রিনে আমরা দেখাচ্ছি, সেটা হলে পশ্চিমবঙ্গের 75 বছরের ইতিহাসে যেটা ঘটেনি সেটা কিন্তু এইবারের ভোটের রেজাল্টে ঘটতে পারে। আমরা এই 3টে এআই মডেলকে জিজ্ঞেস করেছিলাম যে হাং অ্যাসেম্বলি বা ত্রিশঙ্কু ফলাফল হওয়ার সম্ভাবনা কত, এবং সেখানে বেরিয়ে আসে এই অদ্ভুত তথ্য। দেখুন, চ্যাট জিপিটি বলছে এখানে হাং অ্যাসেম্বলি হওয়ার সম্ভাবনা 25 থেকে 35%। জেমিনাই তো আরও বেশ কিছুটাই সম্ভাবনা এগিয়ে দিয়েছে। জেমিনাই বলছে হাং অ্যাসেম্বলি হওয়া 45%-রও বেশি। এবং ফাইনালি ক্লডও বলছে হাং অ্যাসেম্বলি হওয়ার সম্ভাবনা 35 থেকে 40%। দেখুন, তার মানে দাঁড়াচ্ছে সিপিআইএম, কংগ্রেস কিংবা আইএসএফ তারা নিজেরা কখনো সরকার গঠন করতে পারবে না, কিন্তু এই বিধানসভার ভোটে হয়তো তারাই হয়ে দাঁড়াবে কিং মেকার। তারাই ঠিক করবে তৃণমূল নাকি বিজেপি কে সরকার গঠন করবে। এবং এর সাথে আর একটা সম্ভাবনাও প্রচণ্ডভাবে উঠে আসছে। দেখুন, আমরা যদি বিগত দিনের ভারতবর্ষের অন্য রাজ্যের ইলেকশনগুলোকে দেখি, সেখানে দেখা গেছে বিজেপি যখনই কোনো আঞ্চলিক দল বা অন্য কোনো দলের কাছাকাছি পৌঁছেছে, কিন্তু ঠিক তাদের থেকে কয়েকটা আসন কম, তারপরই তারা শুরু করেছে হর্স ট্রেডিং বা ঘোড়া কেনা বেচা। এখানে এমএলএ কেনা বেচাও বলা যেতে পারে। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে, যেমন গোয়াতে কিংবা দিল্লিতে কিংবা হয়তো মুম্বাইতে, সেখানে তারা যদি কিছুটা পিছিয়ে থাকে, তারা ঠিক এমএলএ কিনে সেই হিসেবটাকে পুষিয়ে নেয়। এবার এখানে কি সেটা হতে পারে? সেটা কিন্তু এখন থেকেই বলা যাচ্ছে না, কিন্তু পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফল কিন্তু আগের সমস্ত নির্বাচনের ফলাফল থেকে কিছুটা আলাদা হবে, সেটা বোঝাই যাচ্ছে। 4 মেতে কি হবে সেটা সময় বলবে, আর মাত্র কটা দিনের অপেক্ষা। আমরা চেষ্টা করেছি একটা নতুন অ্যাপ্রোচ দিয়ে এক্সিট পোল করার। আমাদের ফলাফল ঠিকও হতে পারে, ভুলও হতে পারে, কোনোটাই আমরা ক্লেম করছি না। আপনারা এই এআই এক্সিট পোলের সাথে এগ্রি করেন কিনা সেটা অবশ্যই কমেন্টে জানান। এবং আপনারা যদি বলেন, তাহলে আমি 4 মে যেদিনকে ইলেকশনের রেজাল্ট ঘোষণা হবে, সেদিনকে সন্ধ্যেবেলা একটা লাইভ করতে পারি, এবং সেই লাইভে আপনাদের সাথে ভোটের ফলাফল নিয়ে একটা আলোচনাও করতে পারি। ধন্যবাদ, দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার।